চলে এসেছি সে কাঙ্ক্ষিত মুহূর্ত সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন এমন একজন গুণী শিল্পী যিনি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অদিতি আরশি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আমারও। যেহেতু আপনাকে এখানে পেয়েছি, আমরা অনুষ্ঠানটি একটি গান দিয়ে শুরু করব। এই সুযোগ তো আমি মিস করতেই চাই না। এখন বলেন কোন গান দিয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করব? বাইরে যেহেতু বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার, একটা বৃষ্টির গান করি। আমার খুব প্রিয় একটা গান, শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যামের গাওয়া। জি, গাইছি। হ্যাঁ, শুনবো। এত বৃষ্টি, এত বৃষ্টি, হায় কি হবে, ও যে পথ চেয়ে রবে, ও যে পথ চেয়ে রবে। এত বৃষ্টি, এত বৃষ্টি, হায় কি হবে, ও যে পথ চেয়ে রবে, ও যে পথ চেয়ে রবে। ইচ্ছে করেছে যেন বৃষ্টিতে ভিজে ভিজে তার সাথে দেখা করে আসি। মনটা চাইছে আজ এমন দিনে আমি তারে আরো বেশি ভালোবাসি। কে কি কবে যদি যাই ভিজে তবে, ও যে পথ চেয়ে রবে। বাহ, চমৎকার! খুব মায়া দিয়ে গান গাচ্ছিলেন। কাকে মনে করে গাচ্ছিলেন? কাউকে নাই, মুহূর্তে আপনাকেই। ও, থ্যাংক ইউ সো মাচ। এখন তো ভেরি রিসেন্ট একটু গান নিয়ে ব্যস্ত আমি শুনেছি। আপনার 5টার মতো আপনার গান রিলিজ হবে বা হয়েছে? আচ্ছা, হয়েছে। এটা নিয়ে একটু শুনবো। 5টাই হচ্ছে রিমেক গান অনুপম মিউজিক থেকে। আচ্ছা, আমাদের সেই পুরনো গানগুলিকে একটু নতুন আঙ্গিকে, নতুন কম্পোজিশনে, নতুনভাবে গাওয়ার চেষ্টা করা হয়েছে। পুরনো গান যখন নতুন করে কভার সং করা হয় এখন, তো তখন মনের মধ্যে আসে না বা একটু ভয় ভয় কাজ করে না যে যার গান রিমেক করছি ওরকম হবে কিনা বা আমি ঠিক গাইতে পারবো কিনা, এরকম কিছু? হ্যাঁ, তা তো অবশ্যই। এগুলি অনেক গুণী শিল্পীরা গেয়েছে, তো অবশ্যই একটা ভয় কাজ করে, কিন্তু কনফিডেন্স আছে বলেই হয়তোবা গাইতে পারি যে নিশ্চয়ই পারবো। হয়তোবা ওনাদের মতো হবে না, চেষ্টা করি। যেহেতু এটা রিমেক গান, নিজের মতো করেই আসলে গাওয়া হয়। হ্যাঁ, নিজের ভালো লাগা থেকেই গাওয়া, কিন্তু তাদের গায়কিটা কপি করতে হয়, কারণ এটা অরিজিনাল গান। যখন মানুষ শুনবে, কম্পেয়ার করবে, তখন তো একটা ব্যাপার থাকে, ভুল যাতে না ধরতে পারে কেউ, এভাবে চেষ্টা করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা গানের চর্চা থাকলে হয়তো নিজের কাছে কনফিডেন্টটা চলে আসে যে হয়তো আমি এটা আরো ভালো করতে পারবো বা নিজের মতো করে আরো ভালো করতে পারবো। আর পারবো বলেই হয়তোবা সিলেক্ট করা হয়েছে আমাকে, এই জন্য এটা একটা ব্যাপার। এমনি কভার সং যারা করে এদের মধ্যে কাকে ফলো করা হয়? হ্যাঁ, কাকে কাকে? নেহা কাক্কারকে ফলো করা হয়। উনিও আমার অনেক ফেভারিট একজন সিঙ্গার, যেহেতু উনি ইন্ডিয়ান। আমাদের দেশের মধ্যে আপনার কাকে ওইভাবে ফলো করা হয়? আমাদের দেশে আসলে কভার সং করে যারা খুব কমই আছে। আমি আমাদের দেশের কাউকে ফলো করি না। ও, খুব একটা আমাদের দেশে, হ্যাঁ, আমাদের দেশে যারা সবাই কাজ করছে সবাই তো মৌলিক গানই বেশি করছে। আচ্ছা, তারপরও জানতে চাবো আপনার ফেভারিট একজন সিঙ্গার যাকে একটু হলেও মনে হয় যে ইন্সপিরেশন আমার জন্য বা তার গান আমার কাছে বাংলাদেশের? হ্যাঁ, অবশ্যই। কনা আপা আছে, ন্যান্সি আপু আছে। আচ্ছা, এই সমসাময়িক। আর আগে তো যারা আছে কিংবদন্তি, রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম, শাহনাজ রহমতুল্লাহ। আচ্ছা, তো এখন বর্তমানে তো এই গানগুলো নিয়ে বেশি ব্যস্ততা যাচ্ছে। জি। আচ্ছা, আমি তো জানি যে আপনি একটা রিয়েলিটি শো থেকে এসেছিলেন, জি। তো তখন এটা তো খুব বেশি আগে না, 2018 সালের? 19 সালের। আচ্ছা, তো তখন আর এখনের কিন্তু বেশ, মানে প্যান্ডামিকের আগে আর পরে কিন্তু বেশ একটা গ্যাপ আছে আমাদের ইন্ডাস্ট্রিতে এবং পুরো বিশ্বেই একটা গ্যাপ পড়ে গেছে বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো সেটার পার্থক্যটা কেমন লাগে আসলে? অনেক খারাপ লাগে আসলে। আমাদের এই জুলাইয়ের আন্দোলনের আগে আমাদের অনেক হিউজ প্রোগ্রাম ছিল, আমরা অনেক বিজি ছিলাম।
এখন প্রোগ্রাম নেই বললেই চলে, এটা খুবই একটা দুঃখজনক। তারপরও গানের চর্চা করে যাচ্ছি, কারণ এটা তো ধরে রাখতেই হবে। আশা করি খুব শীঘ্রই এই সিচুয়েশন ঠিক হবে। আচ্ছা, আপনি যে বলছিলেন জুলাই আন্দোলনের আগে অনেক বেশি কাজ করা হতো, তখন তো স্টেজ শো অনেক হতো। হ্যাঁ, অনেক প্রোগ্রাম হতো। আপনি কোথায় কোথায় স্টেজ শো গুলো করতে বেশি পছন্দ করতেন? ঢাকার বাইরে, ঢাকার বাইরে বেশি হতো আমাদের অনুষ্ঠানগুলো। আচ্ছা, তখন দর্শকরা আপনার কোন গানটা বেশি মানে চাইতো, আপনার কাছে গান শুনতে চাইতো কোন সংগুলো? আসলে আমরা স্টেজে তো একটু জমকালো গান করি, এটা তো সবাই জানে, সেই গানগুলি বেশি করা হয় ওখানে। আচ্ছা, দর্শকের রিকোয়েস্ট অনুযায়ী। তো স্টেজে যে এত গান করেছেন, এত সুন্দর কিছু অভিজ্ঞতা, এর মধ্যে কোনো মেমোরেবল কিছু আছে, মানে ফানি কিছু, বা মনে হয় যে ওই স্টেজ শো করার সময় এটা হয়েছিল এমন কিছু? হ্যাঁ আছে, আমাদের মাদারীপুরে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম স্টেডিয়ামে, মানে এত অডিয়েন্স ছিল, অডিয়েন্সের মানে একদম ভাঙচুর অবস্থা শুরু হয়ে গেছিল, ধাক্কা ধাক্কি। আমি গান করতে উঠছি, তো তখন পুলিশ ওদেরকে লাঠিচার্জ করতেছিল, এক পর্যায়ে আমাদের গান থামায় দিতে হয়েছে। এরকম একটা পরিস্থিতি, মজারও ছিল আবার একটু স্যাড ছিল বিষয়টা। আসলে গানই গাওয়া যায় না, অনেক অডিয়েন্স ছিল, মানে তুলনামূলক। আচ্ছা, ওই ব্যাপারটা একটু মজার। যখন চলে আসি একদম গাড়ির গ্লাস টাস ভেঙে ফেলবে এরকম অবস্থা, আর্টিস্টরা যখন আমরা ব্যাক করতেছি আর প্রোগ্রাম করব না, বা একটা ব্যাড সিচুয়েশন তৈরি হয়ে গেছে, ওই মেমোরিটা মনে পড়ে মাঝে মাঝে। এখন মনে পড়ে না যে এখন যদি এরকম দেশের অবস্থা ভালো হয় আবার এরকম স্টেজ পারফরম্যান্স, সেই অপেক্ষাইতে তো আছি সবাই। হ্যাঁ, শিল্পীরা তো অবশ্যই ভালো ভালো গানের অপেক্ষায় থাকে, কিন্তু আপনাদের মতো শিল্পী যারা অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে, কিন্তু এই বর্তমানে সিচুয়েশনে বা যে কোনো কারণে টিভি মিডিয়ার সামনে খুব একটা আসতে পারে না বা ওইভাবে গানের সুযোগ পায় না, এটা আপনার কাছে কেমন মনে হয় বিষয়গুলো? এটা আমি নিজেও সাফারার। কিভাবে? আমি অনেক বছর ধরেই কাজ করছি, আমি একটা রিয়েলিটি শোতেও ছিলাম, তারপরও আমাদেরকে চ্যানেল থেকে ওরকম সুযোগ দেওয়া হচ্ছে না। একই সিঙ্গার দেখা গেছে বারবার একই অনুষ্ঠান করছে, ঘুরে ফিরে ওই 8-10 জন 15 জনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু তাদের বাইরেও কেউ কোনো আর্টিস্ট আছে ভালো কাজ করে, ভালো গান করে, তাদেরকে সুযোগ দিলে তারা আরও ভালো করতে পারতো। আমার কথাই ধরেন, আমি হয়তো বা আরও ভালো করতে পারতাম, আমাদেরকে এই সুযোগটা আসলে ভাবে দেওয়া হচ্ছে না। এটা আমার রিকোয়েস্ট থাকবে যে টিভি চ্যানেলগুলো যাতে এই বিষয়টা একটু নজর দেন। আচ্ছা, মানে আপনার কাছে কি মনে হয় যে এই জায়গাটা আসলে গ্যাপ কোথায়? সেটা তো আসলে ইন্টারনাল ব্যাপার, তারা তো প্রকাশ করে না। হতে পারে স্পন্সর, হতে পারে যে কোনো কারণ, হতে পারে লবিং, জানি না আসলে সঠিক কোনটা বলতে পারছি না। নিজেকে পপুলার মানে পপুলারিটি জায়গা থেকে নিজেকে ধরে রাখতে গেলে কি কি বিষয়গুলা ফলো করা উচিত? সবার প্রথমে কোয়ালিটি মেনটেন করা উচিত, আচ্ছা, এবং রেগুলার গান করা উচিত। এখন যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হয়, এটাও একটা বড় ব্যাপার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রেওয়াজ করা, গানের প্র্যাকটিস করা, করতে চাওয়া যে হ্যাঁ আমি গান করব, আমাকে এই কাজগুলি করতে হবে, মেনে চলতে হবে, তাতে আমার প্রোগ্রাম কম হোক বেশি হোক, এই জিনিসগুলি আমাদের সবসময় প্রিপারেশন রাখতে হয়। এই যে সোশ্যাল মিডিয়ার কথা বলেন, সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন বেশিরভাগ আর্টিস্টরাই নিজেকে খুব সুন্দর করে প্রেজেন্ট করে, তুলে ধরে, যাতে পাবলিসিটি হয় বা নিজের গানগুলা একটা মিউজিক ভিডিওর মাধ্যমে রিলিজ করে। এরকম আইডিয়া আপনি কি মনে করেন যে এই আইডিয়াটা কি বেটার কিনা? হ্যাঁ, অবশ্যই বেটার। মানে আপনি এটার সাথে একমত? হ্যাঁ, আমি একমত। তাহলে আপনার মিউজিক ভিডিও তো ওই পরিমাণে আমরা দেখতে পাই না। এটার কারণ হচ্ছে আমরা যে চ্যানেলগুলিতে কাজ করছি, তারা ওই যে ওইভাবে সেম প্রবলেম হয়তো ওইভাবে বুস্ট করছে না। আচ্ছা, আপনি যখন একটা নতুন আর্টিস্ট থাকবেন, আপনি যতই ভালো কাজ করেন সেটাকে বুস্ট করতেই হবে। যখন আপনি বুস্ট করার পরে পপুলারিটি পেয়ে যাবেন, তখন হয়তো বা আপনার গান অটোই ভিউ হবে, আপনাকে অটোই মানুষ চিনবে। এই জিনিসটা চ্যানেলগুলিরও, এগুলি মানে ইউটিউব চ্যানেলগুলিরও মানে জরুরি, এটা দেখা উচিত জরুরিভাবে। আপনার কাছে কি কখনো মনে হয়েছে এরকম আপনার এমন কোনো গান আপনি গেয়েছেন যেটা আসলে দর্শকের কাছে পৌঁছানোর কথা ছিল ব্যাপকভাবে, কিন্তু সেটা হয়নি? হ্যাঁ, আমি কাজী শুভ ভাইয়ের সাথে একটা গান করেছিলাম, ওপার বাংলার যে দক্ষিণ হওয়া গানটা আমরা জাস্ট ব্রিজ লাইন নিয়েছিলাম। আচ্ছা, আর বাকিটুকু আমাদের মৌলিক গান পুরোটুকুই। সেই গানটা অনেক সুন্দর হয়েছে, বাট আমাদের ওরকম পপুলারিটি আসে নাই। এখন তো আমার সেই গানটা শুনতে ইচ্ছে করছে। এখন আপনার কণ্ঠে শুনবো আমি, প্লিজ। আচ্ছা, গাইছি, আমি তো অনেকদিন আগে গাইছি, মনে আছে কিনা।
মনেরই মাঝে এসে তুমি বদলে দিলে সবই, দিনে রাতে এখন আমি আঁকি তোমার ছবি। এত মায়া ছড়ালে, এত সুখে জড়ালে, পৃথিবীটা লাগে যে দামি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। বাহ, এটা তো মানে চমৎকার একটি এটা গান, খুব রিদমিক একটা গান। হ্যাঁ, এবং এটা আমি তো শুনেছি এই গান, আমি বুঝতে পারছি না মানে এটা দর্শকদের কাছে কেন ওইভাবে পৌঁছায়নি, আপনার কি মনে হয়? ওই যে চ্যানেলের হয়তো আচ্ছা, কাল্পন্যতা আছে। একটা শিল্পীর জন্য আসলে প্রাপ্তি কিন্তু এইটাই যে দর্শকের জনপ্রিয়তা, তাই না? কিন্তু তারপরেও এক একজনের কাছে কিন্তু ফিলোসফি এক এক রকম। কেউ কেউ ভাবে যে দর্শক আমাকে চিনবে জানবে, আবার কেউ কেউ ভাবে যে না, দর্শকের কথা পরে, আগে আমি আমার মানে নিজের মতো করে গান গাই, নিজের গানের যে সাধনা সেটাই করে যাই। মানে আপনার কাছে কোনটা বেশি প্রায়োরিটি পায়? আমি আসলেই খুব বেছে বেছে কাজ করি, কম কাজ করি। অনেকে আমাকে হুটহাট ফোন দিলেই আমি মানে আমার চ্যানেলে একটা কাজ করেন, আগে আমি গানটা শুনি, আমার সাথে যায় কিনা, আমার কোয়ালিটির সাথে যায় কিনা, আমার আগের গানগুলির সাথে যায় কিনা। হুটহাট আসলে করি না, বুঝে খুব চিন্তা ভাবনা করে তারপরে করি। খুব লিমিটেড, হ্যাঁ, একটা লাইফস্টাইল গানের ক্ষেত্রেও। রাইট। আচ্ছা, এরকম কখনো মনে হয়েছে যে আমি একটু গান লিখি এবং আমি ওইটা সুর করি, আমি গাই? হ্যাঁ, আমি গান লিখেছি। আচ্ছা, আমার রিসেন্ট কোরবানিতে যে গানটি রিলিজ হয়েছে, জি, এই গানটি আমার লেখা, আমার সুর করা। আচ্ছা, একটু শুনবো তাহলে আপনার কণ্ঠে। গানটি এখনই গাইতে হবে? হ্যাঁ, এখনই শুনবো। আচ্ছা। পাশের বাড়ির ওই দুষ্টু ছেলে সারাদিন ব্যাডমিন্টন খেলে, দেখলে আমাকে চোখ মারে, দিনে রাতে ডাকে শুধু চুপি সারে। তারে জ্বালা আমি সইতে পারি না, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজে তো কিছুই বুঝি না। ওয়াও, ভেরি নাইস। মানে পুরোনো দিনের গানের আমরা সাথে নিজের মনের লাইনটুকু নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, নিজের মনের কথাগুলো একটু লিখে, এখন এটার একটা ট্রেন্ডিং চলছে। হ্যাঁ হ্যাঁ, যে পুরো গানটাই মৌলিক, প্লাস একটুখানি ব্রিজ লাইন নেওয়া হয় কোন একটা ফেমাস গান থেকে। আচ্ছা, নেক্সট এরকম কোনো গান আসছে কিনা? না, নেক্সটে এখনো এরকম গান আসছে না। নেক্সট আবার একটা মৌলিক গান আসবে, সেটার কাজ চলছে, আমার ইউটিউব চ্যানেল থেকে আসবে। আচ্ছা, ইউটিউব চ্যানেলের জন্য রেগুলার কিভাবে কাজ করা হয়? মানে সবসময় প্লেব্যাক সিঙ্গিং রেগুলার করা হচ্ছে না। হ্যাঁ, করব ইনশাআল্লাহ, এখন থেকে চেষ্টা আছে। আচ্ছা, আর এমনিতে ফিউচার প্ল্যান কি এই গানকে ঘিরেই যদি বলি? আমার ফিউচার প্ল্যান, আমার কিছু মৌলিক গান থাকবে, মানুষ সেই গানগুলি শুনবে, গাইবে, অন্য অন্য আর্টিস্টরা গাইবে, এবং গানগুলি বেঁচে থাকবে অনেক দিন। হিট হোক বা অনেক বেশি হিট হোক, সেটা আসলে ভাগ্যের উপর নির্ভর করে, কিন্তু ভালো কিছু কাজ থাকবে, এটাই ইচ্ছা। এখন আমরা বর্তমানে এই সময়টা এসে দেখি সোশ্যাল মিডিয়া এবং অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, নাটক, ওটিটি বা বিভিন্ন প্ল্যাটফর্ম। তো এই জায়গাগুলোতে আসলে গানের অফারগুলো কেমন পান, এবং আপনার কাছে কি মনে হয় যে এই গানগুলো যে মিক্স ম্যাচ করে যে গানগুলো হয়, তো এইভাবে করে অনলাইনে আপলোড করা, মানে কি ধরনের গানগুলো আপনার বেশি গাইতে ইচ্ছা করে? আসলে সিনেমা নাটকে এখনো গান করার সুযোগ হয়নি। আচ্ছা, খুবই দুঃখজনক এটা, কারণ এই জায়গাগুলি আসলে যাদের দখলে আছে, এটা তারাই ভালো বলতে পারবে। আমি হয়তো এখনো তাদের নজরে পৌঁছাইনি, চেষ্টা করতেছি পৌঁছানোর। স্বপ্ন তো সবারই থাকে, ভালো একটা প্ল্যাটফর্মে কাজ করব, ইচ্ছে আছে, যদি সুযোগ হয় অবশ্যই করব। আচ্ছা, এই যে বর্তমানে যারা এই বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে গান গাচ্ছে বা যে মুভিগুলোতে গান গাচ্ছে, তো এদের মধ্যে আপনার ফেভারিট সিঙ্গার কে? দিলশাদ নাহার কণা। আচ্ছা, লাস্টলি আপনি কার গান শুনেছেন? আমার ইদানিংকালের দুইটা গান বেশি ভালো লেগেছে। সেটা হলো পাগল পাগল লাগে একটা গান, প্রিন্স মাহমুদের সুর এবং কথা, গেয়েছে ইমরান আর কনাপা। এই গানটা বেশি মানে সারাক্ষণই শুনতে থাকি। আচ্ছা, শুনতে যেহেতু থাকেন, তাহলে একটু মানে শুনবো নাকি আপনার কণ্ঠে একটু?
ও বাবা, কঠিন গান। আচ্ছা, চেষ্টা করছি। আচ্ছা, শুনবো। এই আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। এই আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। বাতাসের শীষ কথা ফিস ফিস সেই তোমারই, এই দোটানা জানছো না সেও তোমারই। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো, এই আমার কি হলো। বাহ, আপনার কণ্ঠ কিন্তু এই গানটা খুবই ভালো লাগলো শুনে। আচ্ছা আপু, আপনার যে মিউজিক ভিডিও করেছেন আপনি, তো সেটার অভিজ্ঞতা একটু জানতে চাবো। অভিজ্ঞতা তো ভালো, নিজের কাজ হলে খুব এক্সাইটিং লাগে, স্ক্রিনের সামনে কাজ করতে কেমন অনেক লাগে? ভালো লাগে। এবং প্রথম যখন আমি স্ক্রিনের সামনে দাঁড়াই, আমার যে মিউজিক ডিরেক্টর ছিল শুভব্রত সরকার মেবি, সে বলতেছিল যে আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি ফার্স্ট টাইম মিউজিক করছেন, এতটাই সাবলীল লাগছিল বললো আর কি। এটা হয়েছে কারণ আমি স্টেজ করি অনেক ছোটবেলা থেকে, এই জন্য। আচ্ছা, ছোটবেলার কথা যেহেতু বলেছেন, তো আমি একটু জানতে চাবো আপনার ছোটবেলার হাতে খড়ি। আমি কিছুটা জানি, তারপর আবার আপনাকে যেহেতু পেয়েছি আমি সেই গল্পটা আরেকটু শুনতে চাই, যে আপনার ছোটবেলার হাতে খড়ি কোথা থেকে? আমার হাতে খড়ি যদি বলেন, সেটা রেডিও। একদম ছোটবেলায় রেডিওতে আমি প্রচুর গান শুনতাম। আচ্ছা, তারপরে আমাদের তো একটাই চ্যানেল ছিল, বাংলাদেশ টেলিভিশন, ওখানে গানের অনুষ্ঠানগুলি দেখতাম। তারপরে এসএসসি পরীক্ষার পরে আমি একটা একাডেমিতে ভর্তি হই, শরীদ সুলেখা, আচ্ছা, এটা ধানমন্ডিতে। সেখানে শিখেছি। তারপরে আমার আরেকজন ওস্তাদ ছিলেন আহমেদ আলী, উনি আমার গানের গুরু ছিলেন। আচ্ছা, তো তখন থেকে এখন পর্যন্ত গানের সাথেই যাচ্ছে জীবন? হ্যাঁ, মাঝখানে একটু গ্যাপ ছিল বেবি হওয়ার কারণে, তারপরে কন্টিনিউ আবার করছি। আচ্ছা, তো আমরা সবসময় আপনার জন্য দোয়া করি এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা, যাতে আপনি একটা সময় আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পারেন। আর আপনি আপনার এটিএন বাংলা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, এটিএন বাংলাকে তো অনেক ধন্যবাদ দিব, কারণ নন্দিনী আপুকে ধন্যবাদ, সে আমাকে ডেকেছে। আপনাকে ধন্যবাদ, আর কলাকুশলী যারা আছে সবাইকে ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা ভালো গান শুনবেন, বাংলা গান শুনবেন, ভালো গানের সাথে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আচ্ছা আপু, আমি অনুষ্ঠানের এখন শেষ পর্যায়ে যেহেতু আমরা চলে এসেছি, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। তবে যাওয়ার আগে আপনার একটি গান শুনে আপনাকে ছাড়বো, তার আগে ছাড়ছি না। তো আপনি একটু ভেবে নেন আপনি কোন গানটি দিয়ে শেষ করবেন। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সাথে অদিতি আরশি। ওনার কণ্ঠে কিছু গান শুনলাম এবং গল্প করলাম, আড্ডা দিলাম, খুবই ভালো একটি সময় কেটেছে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আগামী পর্বে কোনো একজন গুণী শিল্পীকে নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আমি নিতু। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আপু, কোন গানটি দিয়ে? 5টা রিমেক গান করেছি, সেখান থেকে একটা গাচ্ছি। হ্যাঁ, অনুপম মিউজিক থেকে যে গানগুলি আমার সাথে যাব।